প্রথম অধ্যায় যেটা 9 তারিখে পরীক্ষা, সেখান থেকে কি কি পড়বা, সেখান থেকে তুমি সংজ্ঞাগুলো দেখবা, ঠিক আছে? যে সংজ্ঞাগুলো আছে, প্রাণী বৈচিত্র্য কি, সিলম কি, অপ্রতিসাম্যতা কি, তারপরে তোমার ইয়ে আছে ধরো মেরুদণ্ডী প্রাণী কি, তারপরে এই যে প্রশ্নগুলো যা আছে, ঠিক আছে? শ্রেণীবিন্যাস কাকে বলে, হিমোসিল কি, প্রজাতি কি, ট্যাক্সন কি, ট্যাগমাটাইজেশন কি, তাই না, অঞ্চলায়ন কি, এই যে এগুলো, এই জিনিসগুলো পড়তে হবে। তারপরে দ্বিস্তরী প্রাণী কাদের বলা হয়। তারপরে আসতেছে তোমার 9টা পর্ব, 9টা পর্বের বৈশিষ্ট্য সহ বৈজ্ঞানিক নাম উদাহরণ সহ পড়তে হবে। তারপরে করডাটা পর্বের শ্রেণীবিন্যাস, উপপর্ব কয়টা, সেফালোকর্ডাটা, ভার্টেব্রাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টেব্রাটা। তারপরে তোমার আসতেছে ঠিক আছে, উপপর্বের মধ্যে ইউরোকর্ডাটার কি কি বৈশিষ্ট্য, হ্যাঁ কয়টা শ্রেণী আছে, সেই শ্রেণী হচ্ছে 3টা, সেটা পড়তে হবে। তারপরে এদিক থেকে আবার চলে আসছে ভার্টিব্রাটার মধ্যে কয়টা শ্রেণী, 7টা শ্রেণী, তাই না? 7টা শ্রেণী কি কি, কন্ড্রিকথিস, ঠিক আছে? তারপরে কি আছে, অ্যাক্টিনোপটেরিপজি, সার্কোপটেরিপজি, রেপটাইলিয়া, এপস, তারপরে অ্যামফিবিয়া, ম্যামালিয়া, তাই না? 7টা, এই 7টা সম্পর্কে পড়তে হবে, উদাহরণ সহ দেখতে হবে। এই তো পড়া। আর সকল মেরুদণ্ডী কোঅর্ডিনেট, কিন্তু সকল কোঅর্ডিনেট মেরুদণ্ডী নয়, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যালো হ্যালো, এই না বুঝতে পারলে বলবা, শোনা যায়। জিন তত্ত্ব আমরা দেখতেছিলাম, তাই না? অবজেক্টিভ গুলা শোনো, অবজেক্টিভ গুলো সুন্দর করে পড়ে ফেলবা। জিন তত্ত্বের মধ্যে যে ব্যতিক্রম আছে, প্রথম সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, প্রকট এপিস্ট্যাটিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস, দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম গুলা, সমপ্রকটতা প্রথম সূত্রের ব্যতিক্রম, তাই না? তারপরে কি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে কি যে অসুখগুলো আছে, তাই না? বংশগতি যে অসুখগুলো আছে, কি কি আছে, বর্ণান্ধ আছে, বর্ণান্ধতা আছে। তারপরে হিমোফিলিয়া, হিমোফিলিয়া কিন্তু লিথাল জিন, তাই না? সাবভাইটাল জিন, লিথাল জিন কেমন সেটা পড়তে হবে, ঠিক আছে? অনুপাতটা কি করতে হবে, মারণ জিন, সেভাবে ডিটেলসে তোমাকে দেখতে হবে। এখন দেখো আমি শেয়ার স্ক্রিন শেয়ার দিই, এগুলো হয়ে গেছে, তাই না? এখানে কোন পর্যন্ত হয়ে গেছিল, 50 পর্যন্ত নাকি 50? এখানে কতটুকু আছে প্রশ্ন দেখি তো, এগুলো সব হয়ে গেছে তো। 60 বংশগতির জনক। আচ্ছা আমরা আবার একটু দেখি, এখান থেকে দেখি, দেখো দ্রুত আমরা শেষ করে দেই, হ্যাঁ পরে তো পরীক্ষা দিয়ে হবে। এখানে দেখো এগুলো হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে দেখো এটা মনে হয় হয়ে গেছে কি, বংশগতি বিজ্ঞানের জনককে বলা হতো গ্রেগর জোহান ম্যান্ডেল, গ্রেগর জোহান ম্যান্ডেল, ঠিক আছে? এখানে কপি করে পেস্ট করে দিলাম। তারপরে কি আসতেছে, মানুষের দেহকোষে কতটি অটোসোম থাকে, ঠিক আছে? কতটি থাকে আর কয় জোড়া, এখানে কিন্তু ইয়ে আছে বা ইয়ে অটোজোম একটা হচ্ছে কি বলতো, দেখি এটা কে বলতে পারবা? একটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে, আর আরেকটা কি হচ্ছে তোমার দেহ ক্রোমোজোমে থাকে। 23 জোড়া না, 23 জোড়া মানে 46টি। মিস আসসালামু আলাইকুম। ঠিক আছে? ও না, এখানে দেখো 22 অটোজোম হচ্ছে, একটা হচ্ছে অটোজোম, আর ক্রোমোজোম হচ্ছে 23টি। একটু মনোযোগ দাও। টোটাল ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া, সরি 23 জোড়া, 23 জোড়া হইলে হয় 46টি। কিন্তু এখানে বলছে অটোজোম, অটোজোম হচ্ছে 22 জোড়া, 22 জোড়া মানে 44টি, ঠিক আছে? আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, একটা হচ্ছে অটোজোম, অটোজোম হচ্ছে 22 জোড়া, 44টি, আর সেক্স ক্রোমোজোম এক জোড়া, তাইলে কত হয়, টোটাল হচ্ছে 46টি বা 23 জোড়া। বুঝতে পারছো এই প্রশ্নটা কি? বুঝতে পারছো? হ্যালো
কোনটি বংশগত রোগ নয়? এটা কি হবে বলো তো? কথা বলো না কেন? কথা বলো, এটা কি হবে? এই উত্তরটা কি হবে? কোনটি বংশগত রোগ নয়? ডায়রিয়া। হ্যাঁ, ভেরি গুড। ডায়রিয়া। ডায়রিয়া যে কোনো কারণে হতে পারে, যদি খাবারে পানিবাহিত রোগ, ব্যাকটেরিয়া আক্রান্ত ফল হতে পারে। হিমোফিলিয়া তো তোমার বংশগত, তাই না? ডায়াবেটিক্স বর্ণাত, তাহলে এটা হবে কি? তার মানে এটা বুঝতে পারছো, অটোজোম এইভাবে হবে। তারপরে এখানে হচ্ছে বংশগত রোগ হচ্ছে তোমার, বংশগত রোগ নয় হচ্ছে ডায়রিয়া। তারপরে দেখো 46 শতাংশ, দ্রুত যায়, আমরা শেষ করে দিতে যাচ্ছি। লিথালজিনের কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হয়। এই যে 2:1 হয়, তাই না? 2:1 হয়, 2:1। তারপরে দেখো ডুপ্লিকেট রিসিসিভ এপিস্ট্যাটিসের কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। আচ্ছা, ডুপ্লিকেট রিসিসিভ মানে চালাকি করে কোশ্চেনটা পড়ছে। দেখো কি চালাকি করছে? ডুপ্লিকেট মানে হচ্ছে দ্বৈত, দ্বৈত। রিসিসিভ হচ্ছে প্রচ্ছন্ন। দেখছো কিভাবে প্রশ্ন আসে? ডুপ্লিকেটের বাংলা হচ্ছে কি? দ্বৈত। আর রিসিসিভ হচ্ছে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন মানে কি? একটা প্রচ্ছন্ন অবস্থায় থাকবে। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিসের কারণে মেন্ডেলের সূত্র কি হবে বলো? 9:7। 9:7। 13:3 বলো। হ্যালো, ম্যাম এটা 9:7 হবে। আচ্ছা, ভেরি গুড। 9:7। আমরা একটু দেখি, এটাই তো দেখছো তো ঠিক মতো? এই কোন এগুলো সব শিখবা। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস পুরা F1 জনুতে কি হয়, F2 জনুতে কি হয়, চেকার বোর্ড, জিনোটাইপ কি হবে, ফিনোটাইপ কি হবে, এইভাবে দিয়ে দিবা। ঠিক আছে? আর 13:3 কোনটা হবে? 13:3 প্রোটোটিপ স্ট্যাটিস, তাই না? কেন? 13:3 হবে তোমার প্রোটোটিপ স্ট্যাটিস। দেখি, হ্যাঁ, প্রোটোটিপ স্ট্যাটিসে কি হচ্ছে? সাদা লেঘন, সাদা ওয়াইন্ডল। আর 9:7 হচ্ছে মুখ বধির, যেটা এপিস্ট্যাটিসের কারণে মেন্ডেলের সূত্রের। এই যে এপিস্ট্যাটিস থেকে অনেক ধরনের, তাহলে বুঝছো? ডুপ্লিকেট রেসিসিভ এপিস্ট্যাটিস মানে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস। ইংলিশটা পড়তে হবে, তাহলে ইংলিশে দেখো লেখা আছে বইয়ের, ডুপ্লিকেট রেসিসিভ। ঠিক আছে? আরেকটা কি আছে? ডমিনেন্ট এপিস্ট্যাটিস। ডমিনেন্ট এপিস্ট্যাটিস হচ্ছে 13:3। ডমিনেন্ট তার মানে ইংলিশটা জানতে হবে, দেখছো? খালি বাংলাটা জানলে হবে না। আমি কিন্তু বোর্ডের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি চেষ্টা করতেছি পড়ানো, বুঝতে পারছো? যাতে তোমরা বোর্ড পরীক্ষায় ইয়ে। মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে? মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রস, ঠিক আছে? তারপরে কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে কি বলে বলো তো? মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে ডাইহাইব্রিড ক্রস। বা আমি যদি বলি ওইভাবে, যদি বলি, দেখো এখানে আমি দেখি, আরেকটু দেখি প্রথম সূত্রকে। এটা একটু দেখবা, আমি কি ঠিক বললাম না ভুল বললাম, আবার দেখবা। ঠিক আছে? স্বাধীনভাবে মিলনের সূত্র অথবা ডাইহাইব্রিড ক্রস সূত্র। এখানে কি লিখছে বইতে? বইতে লিখছে স্বাধীনভাবে মিলনের সূত্র। ঠিক আছে? স্বাধীনভাবে সঞ্চরণের সূত্র। আর প্রথম সূত্র হচ্ছে পৃথকীকরণ। তাইলে মনোহাইব্রিড না দিয়ে আমি প্রথমটা দিয়ে হচ্ছে তোমার বইতে যেভাবে আছে পৃথকীকরণ সূত্র। ঠিক আছে? পৃথকীকরণ সূত্র হচ্ছে তোমার ক্রস নাই তো, এখানে ক্রস লেখাটা নাই, এর জন্য এটা হবে না। মনোহাইব্রিড ক্রস সূত্রটা লেখে নাই। ঠিক আছে? তাহলে এটা কি হবে? প্রথম সূত্র হচ্ছে বা পৃথকীকরণ সূত্র। আর স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র হচ্ছে তোমার দ্বিতীয় সূত্র। ঠিক আছে? এরকম হচ্ছে কেন? আচ্ছা, এটা খ হবে। খ
আনসার। ঠিক আছে, এখন দেখি মানুষের দেহকোষে কতটি সেক্স ক্রোমোজোম থাকে? 2টি। ঠিক আছে, সেক্স ক্রোমোজোম থাকে হচ্ছে 2টি। এটা কি ক্লিয়ার হয়েছে? দেখো টোটাল যদি বলে ক্রোমোজোম, বোর্ডে দেখো ক্রোমোজোম হচ্ছে তোমার কয়টা? ক্রোমোজোম হচ্ছে তোমার 23 জোড়া। 23 জোড়া হলে 23 ইন্টু 2 কত হয়? 46। 46টি। ঠিক আছে, বুঝতে পারছো? টোটাল ক্রোমোজোম। এই তার মধ্যে আছে কি তোমার, একটা হচ্ছে অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, যেটা নারী এবং পুরুষের মধ্যে ভিন্ন। তাহলে অটোজোম হচ্ছে এখান থেকে 22 জোড়া, 22 জোড়া বা 44টি। আর আর কয়টা বাকি থাকে? আর এক জোড়া। এক জোড়া মানে কি? 2টি। বুঝছো? এই বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো? তাহলে যদি বলে টোটাল ক্রোমোজোম কয়টা, এইটা জোড়া আর টি, এই সংখ্যাটা হিসাব করতে হবে তোমার। হিসাব করে তারপরে পড়তে হবে। এখন দেখো তাহলে এখানে কি হবে? 2টি হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি আসতেছে? দ্রুত যেতে হবে, অনেকগুলো আছে, শেষ করলে ভালো। আচ্ছা, এখানে একটা দিয়ে দিচ্ছে দেখো, বহুপদী সমাপ্ত। RH ফ্যাক্টর জনিত সমস্যা। RH ফ্যাক্টর জনিত সমস্যা কোনটা বলো? রক্ত সঞ্চালন, মাসকুলার ডিস্ট্রফি, গর্ভধারণ জটিলতা। এই যে 3 হবে, 1 আর 3, কারণ রক্তের সাথে। ঠিক আছে, মাসকুলার ডিস্ট্রফি তো পেশি। ঠিক আছে, মাসকুলার ডিস্ট্রফিটা কি আসলে? পেশির যে ম্যাম, অসুখটা হয়। ঠিক আছে, আমাদের এক্সামটা এই কিভাবে যে মানুষের কয়েকটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, সেইটার দেওয়া আছে মাসকুলার ডিস্ট্রফি, হ্যালো তার মানে 1 আর ম্যাম? 3। লিথাল জিনের বৈশিষ্ট্য কি বলো? একটা মৃত্যু হবে, তাই না? জীবের মৃত্যু ঘটায়। 2 হবে। আর মিউট্যান্ট 1 আর 2। এই যে 1 আর ফিনোটাইপিক অনুপাত তো এইটা না, এখানে ভুল লেখছে। ম্যাম, ফিনোটাইপিক অনুপাত কি হবে বলো তো? 2:1 না? হ্যালো ম্যাম, হ্যাঁ, হ্যালো, কথা বলা না কেন? 2:1 হবে তো। ঠিক আছে, 2:, এখানে প্রশ্নে ভুল আছে। হ্যালো ম্যাম। ঠিক আছে, এখানে তাহলে 2:1, তাহলে এখানে হবে তোমার 2, 2 আর 3। ঠিক আছে, এই না বুঝতে পারলে বলবা। জীবের তো মৃত্যু ঘটাচ্ছে, এজন্য ফিনোটাইপিক অনুপাত 2:1, 2 আর 3। আচ্ছা, তারপরে কি আছে? আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এই যে দাঁতে চোয়াল, চোয়াল যুক্ত দাঁত থাকবে, দেহ পালকে আবৃত, পুরো ভারী হয়। 3টাই হবে, 1, 2, 3। ঠিক আছে, এটা হচ্ছে বিবর্তনের একটা প্রশ্ন। হিমোফিলিক পুরুষ ও স্বাভাবিক মহিলার প্রজনন, এটা আগে পড়ানো হয়েছে। তাহলে যদি পুরুষটা হিমোফিলিক হয় এবং স্বাভাবিক মহিলা যদি সুস্থ থাকে, তাহলে কি হবে এক্ষেত্রে? এই যে হিমোফিলিক বাহক কন্যা হবে, আর হিমোফিলিক এখানে পুত্রের ইয়ে হবে। 1 আর 2। আচ্ছা, তারপরে বর্ণান্ধ পুরুষ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বাহক নয়, মহিলার সাথে বিবাহ হলে কি হবে? প্রথম, এই যে 5 নাম্বার, প্রথম বংশধরের কন্যা বাহক হবে। প্রথম বংশধরের কেউ এখানে বর্ণান্ধরিয়াটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, দেখি তো এটা কোথায়
কোথায় আসছে? এটার উত্তরটা কি হবে দেখো, এটার মনে হচ্ছে 2 2 হবে, 2 আর 3 হবে, ঠিক আছে। প্রথম বংশধরের কন্যা বাহক হবে, প্রথম বংশধরের এই যে 1 1 আর 2 হতে পারে, এটা শিওর না, আমি এটা শিওর হইতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো, এটা শিওর না, একটু দেখতে হবে, আমার এই প্রশ্নটা একটু মার্ক করে রাখতে হবে। বাহক কন্যা কিন্তু বাহক হয় বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। সবাই কিন্তু বর্ণান্ধ হবে না, তাহলে 1 আর 2 হবে। বর্ণান্ধ বর্ণান্ধ হবে না কিন্তু বাহক হবে। তারপরে কি হচ্ছে, পরবর্তী যখন F2 জন হবে তখন বর্ণান্ধ হবে। আচ্ছা, এখানে তাহলে 1 আর 2, যে ক নাম্বার উত্তর হবে। অভিন্ন তথ্য ভিত্তিক, এটা দেখো উদ্দীপকটি পড়ো, যে জামাল বংশগত ত্রুটি করে ড্রাইভিং লাইসেন্স পায়নি। কেন ড্রাইভিং লাইসেন্স পায়নি? এই যে একটু কঠিন প্রশ্ন, এটা কুমিল্লা বোর্ড, এরকম আসার সম্ভাবনা, জামালের ছেলের ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। এখানে হচ্ছে তোমার 1 ও 2, 0% আর 50%। বর্ণান্ধের একটা ইয়ে আছে, নিম্নের কোন গ্রন্থির জন্য ত্রুটিপূর্ণ অঙ্গ? এটা হচ্ছে সিরোমিনাস অঙ্গে অবস্থিত। নিম্নের কোন গ্রন্থিটি জামালের ত্রুটিপূর্ণ অঙ্গে অবস্থিত নয়? সিরোমিনাস, সিরোমিনাস, ঠিক আছে। উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্ন, এই যে খাটো লোম এবং বিশুদ্ধ লম্বা লোম বিশিষ্ট গিনিপিগের মধ্যে, এটা একটু কঠিন এগুলো বেশ, ঠিক আছে। তার মানে গিনিপিগের মধ্যে এটা কি হবে তোমার 3:1, ঠিক আছে। F1 প্রাপ্তে বিশুদ্ধ খাটো, বিশুদ্ধ এটা হচ্ছে শঙ্কর খাটো আর বিশুদ্ধ লম্বা 2 আর 3। নিচের উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন, রক্তের গ্রুপ A পজিটিভ, তার ভাইয়ের রক্তের গ্রুপ AB পজিটিভ। এখন দেখো RH ফ্যাক্টরটা উপস্থিত আছে, যেহেতু পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে। আর অ্যান্টিজেন A উপস্থিত, অ্যান্টিবডি B, এই অনুযায়ী হবে তাহলে 1 আর 2। রনির রক্তে, রনি কি এই যে, তার মানে A পজিটিভ রক্তের অ্যান্টিজেন কি, B পজিটিভ রক্তের অ্যান্টিজেন কি, AB এর অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি আছে নাকি নাই, এইগুলো আমাদের কি করতে হবে, আমার জানতে হবে। মনে রাখবা যে ব্লাড গ্রুপ যাদের A তাদের অ্যান্টিজেন A, AA। ব্লাড গ্রুপ যাদের B তাদের অ্যান্টিজেন B। তাহলে অ্যান্টিজেন যেটা হবে অ্যান্টিবডি উল্টাটা হবে, রনির তাহলে অ্যান্টিবডি হবে B, ঠিক আছে। অ্যান্টিজেনটা মনে রাখতে হবে, ব্লাড গ্রুপ যেটা হয় অ্যান্টিজেন সেটা হয়, মনে থাকবে। এই কথা বলো। আর ও ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিজেন থাকে না, ঠিক আছে। তার মানে ব্লাড গ্রুপ A যদি হয় তাহলে অ্যান্টিজেন A, ব্লাড গ্রুপ B যদি হয় অ্যান্টিজেন B। তারপরে কি বলছে, রনির ভাইয়ের রক্তের গ্রুপ AB পজিটিভ, রনির ভাইয়ের রক্তের নিম্নে তথ্যটি। AB পজিটিভ কি হয়, রনির কাছ থেকে রক্ত, এই যে রনির কাছ থেকে রক্ত নিতে পারবে, সর্বজনীন দাতা তো ও পজিটিভ ব্লাড গ্রুপ, ঠিক আছে। আর AB এর মধ্যে কি অ্যান্টিজেন থাকে না কিন্তু, এবং রনির কাছ থেকে রক্ত নিতে পারবে। তার মানে AB পজিটিভ যারা, তারা A পজিটিভ এবং B পজিটিভ ব্লাড গ্রুপের মানুষজনদের কাছ থেকে রক্ত নিতে পারবে এবং O পজিটিভ। তাহলে যার AB পজিটিভ সে নিতে পারবে A পজিটিভ, তারপরে তোমার এই যে A পজিটিভ, তারপরে B পজিটিভ, সবার কাছ থেকে সে রক্ত নিতে পারবে, ঠিক আছে। A পজিটিভ, B পজিটিভ, তারপরে AB পজিটিভ, O পজিটিভ, AB ব্লাড গ্রুপ, সবার কাছ থেকে রক্ত নিতে, কিন্তু দিতে পারবে শুধু একজনকে, ঠিক আছে। নিচে দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস, কালো গিনিপিগের মধ্যে এখানে কি হবে, এই যে দেখো পিতামাতার জিনোটাইপ হবে এই যে AB, না সরি BB
বেবি, এটা হবে ক। তারপরে উদ্দীপকের আলোকে কাদা সাদা অপত্য অনুপাত কত? 8 3:1। দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটালে সাদা ও কালো উভয় অপত্য। তার মানে এই অনুপাতটা দেখতে হবে, ঠিক আছে? একই প্রশ্ন এটা। দেখো, বিশুদ্ধ লাল এবং বিশুদ্ধ সাদা ফুলের মধ্যে ক্রস করলে F2 জনুর ফুলের হবে, F2 জনুতে কি হবে? না সাদা হবে না লাল, মাঝামাঝি হচ্ছে গোলাপি। তার মানে এটা হচ্ছে সমপ্রকটতা, তাই না? 1:2:1। এই যে 1:2:1 সমপ্রকটতা, প্রথম সূত্রের ব্যতিক্রম। এগুলো একটু দেখে নিও। তারপর আসতেছে কি? উদ্দীপকের প্রবাহ চিত্র কোনটি? এই যে পরিপূরক জিন। পরিপূরক জিনের ক্ষেত্রে এই যে সমপ্রকটতার ইয়ে পরে আলোকে দেখা যায়। তারপরে দেখো কি আছে নিচের উদ্দীপক। এই বুঝতেছো? না বুঝতে পারলে বলো, কঠিন লাগতেছে নাকি? কয়টা আছে দেখি। এখানে একটা দেখো, পিতামাত এই যে 7, তাই না? 7 আর 2টা উদ্দীপক। এখানে একটু উদ্দীপক দিছে, দেখো এই যে কঠিন উদ্দীপক। ঠিক আছে, উদ্দীপক উল্লেখিত মহিলার ক্ষেত্রে কোনটি সঠিক? এ নেগেটিভ, এ নেগেটিভ এটা। ঠিক আছে, এ নেগেটিভের ক্ষেত্রে কি হয় দেখো, এ নেগেটিভের ক্ষেত্রে কিন্তু ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটা হবে ক নাম্বার উত্তরটা। তারপরে উল্লেখিত দম্পতির আচ্ছা ব্লাড গ্রুপ কি হবে? এই যে এটা এবি নেগেটিভ ক হইতে পারে এটার উত্তর। ঠিক আছে, কঠিন অত দিবে না, এত কঠিন দিবে না। এখানে দেখো ওই যে সাদা ফুল লাল ফুল গোলাপি, এটা তো আমরা পড়ছি। তাহলে এক্ষেত্রে কি হবে বলো? জিন আচ্ছা, গোলাপি বর্ণের ফুলের জন্য দায়ী কে? গোলাপি বর্ণের ফুলের জন্য দায়ী হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট জিন। ঠিক আছে, গোলাপি ফুল যেটা সমপ্রকৃতটা। দ্বিতীয় বংশধরের অনুপাত কি হবে? 1:2:1। ঠিক আছে, আর এখানে দেখো বর্ণান্ধের কথা আসছে। বর্ণান্ধ দিয়ে কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে অবজেক্টিভ আসতেছে। ঠিক আছে, বর্ণান্ধ বাহক মহিলা, বর্ণান্ধ বাহক মহিলা প্লাস হচ্ছে স্বাভাবিক পুরুষ। এই ক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে কি হবে? এই যে সুমির জিনোটাইপ, সুমির যেহেতু বাহক, বাহক রুগী না কিন্তু, বাহকের কারণে এই যে ক হবে। যদি বলতো যে সুমি হচ্ছে বর্ণান্ধ, তাহলে হচ্ছে XC যেহেতু বাহক, তার মানে ও শুধু বহন করবে, কিন্তু ওর নিজের এই অসুখটা ওর নাই। ঠিক আছে, প্রথম বংশধরে ছেলে সন্তানগুলো কি হবে? আচ্ছা, এক্ষেত্রে কি হবে তোমার? এই যে 2 আর 3, 50% বন্ধাত্ম, 50% স্বাভাবিক। ঠিক আছে, 50% বন্ধাত্ম সম্ভাবনা আছে আর 50% স্বাভাবিক। নিচের উদ্দীপকটির সাহায্যে দুটি ইয়ে করো। কঠিন আছে। যখনই গিনিপিগের কথা বলবে একটু বুদ্ধি খাটাও। যখনই এই যে গিনিপিগের উদাহরণ তোমার আছে বিশুদ্ধ কালো আর সাদা, তখনই হবে 3:1 অনুপাত। ঠিক আছে, টেস্ট ক্রসের ফলে কি হবে? এই যে টেস্ট ক্রসের ফলে 1 আর 3, একে কি আছে? হেটারোজাইগাস কালো, হেটারোজাইগাস সাদা, সরি হোমোজাইগাস সাদা।
ঠিক আছে? এভাবে অসম্পূর্ণ প্রকটতা, জিন তত্ত্বের এই ঘটনা হচ্ছে তোমার কি অসম্পূর্ণ প্রকটতা। এখানে করা আছে, দেখো কত ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, এখানে দেখো কালো মোরগ আর সাদা মুরগি, ঠিক আছে, ক্রস ঘটিয়ে F1 এ আন্দালুসিয়ান ব্লু, তার মানে না সাদা না কালো, মাঝামাঝি ব্লু। তার মানে কি না সাদা না লাল, মাঝামাঝি কি গোলাপি। এটা কি ছিল তোমার 1:2:1। ঠিক আছে, এখানে ওই সাদা গোলাপি আর লাল ফুলের বদলে দিছে কালো সাদা আর ব্লু, আন্দালুসিয়ান ব্লু। বুঝতে পারছো? এই যে 1:2 ম্যাম বায়োলজি পরীক্ষা কিভাবে হবে? দিতে পারো। হ্যাঁ হ্যালো, বায়োলজি পরীক্ষা কিভাবে হবে? বায়োলজি পরীক্ষা, আচ্ছা এগুলো কিন্তু আমি বোর্ডের ইয়েতে পড়াচ্ছি, এখান থেকে যে অবজেক্টিভ আসবে এমন কোনো কথা নাই। বায়োলজি পরীক্ষা হচ্ছে তোমাকে সেইটা না সিকিউ ম্যাম। সিকিউ প্রশ্ন লিখতে হবে। এই যে 9 তারিখের পরীক্ষা, তাই তো? সিকিউ প্রশ্ন জি ম্যাম। লিখতে হবে, ধরো 3টা থেকে 4টার মধ্যে হয়তো ম্যাডাম অপশন দিবে। ঠিক আছে, আর অবজেক্টিভ কিছু থাকবে, 10-15টা অবজেক্টিভ থাকবে, এরকম ম্যাম আর কি। আমাদের সময় কতটুকু থাকবে? সময় এটা ম্যাডামকে একটু জিজ্ঞেস করতে হবে, নীলুফার ম্যাডামকে। সময় ম্যাডাম তো মিটিং এ আছে, আমি জিজ্ঞেস করবো, আমি জানাই দিব তোমাকে। ঠিক ম্যাম আছে, পরীক্ষা কি কলেজে ম্যাম হবে এগুলা কি নাকি? আমাদের তোমরা ইয়েতে লিখবা, এই ইনবক্সে যে পাঠাতে জুমে হবে জুমে এগুলো যেরকম, আবার আপনাদের? হ্যাঁ জুমে লিখে তুমি ইনবক্সে, আমাকে ইনবক্সে বা তোমাদের আমি একটা ইয়ে খুলবো নি, সেখানে তোমরা খাতা জাস্ট হচ্ছে তোমার চর্চার জন্য। আবার কলেজ তো খুলেই যাচ্ছে, তাই না, মার্চ মাসের পরে। তারপর খাতাগুলো নিয়ে আসলে আমরা ওরা দেখে দিতে হবে। আপাতত পরীক্ষার খাতায় লিখে ছবি তুলে ছবিগুলো পাঠিয়ে দিবা, ওই আমি দেখে বলে দিব ঠিক হয়েছে না ভুল হয়েছে। বুঝতে পারছো? ম্যাম হ্যালো, ম্যাম কোথায় পাঠাবো একটু বললে আমাদের ভালো হইতো। যে আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করবো না। ম্যাডাম তো বলছে যে ইনবক্সে, মানে আমার ইনবক্সে বা ম্যাডামের ইনবক্সে পাঠিয়ে দিতে। ঠিক আছে, এখন আমি ভাবতেছি যে আমি তোমাদের একটা পেজ খুলবো, সেই পেজে তোমরা রোল নাম্বার সহ পোস্ট করে দিবা। বুঝছো? নাম রোল আমি দেখাই দিব, কিভাবে ইয়ে করতে হবে দেখাই দেবো, ওইটা নিয়ে কনফিউশনের কারণ নেই। ঠিক আছে, একটা পেজ খুলবো, পেজের মধ্যে সুন্দর করে ধরো তোমরা সবাই মেম্বার হইলা, তারপর ওইখানে ছবিগুলো দিলা আর খাতার মধ্যে। আসল কথা হচ্ছে তোমার প্র্যাকটিস হচ্ছে কিনা। ঠিক আছে, অনেক দিন তো লেখা নাই, লেখার হাতটা চালু না, পরীক্ষা দিলে ইনশাল্লাহ ভালো করে পড়ে ফেলতে হবে, ভালো করে পড়ে আসবা। কোশ্চেন ওইভাবেই করবো আর কি, ভিতর থেকে ম্যাডাম দিবে, কোশ্চেন দিবে। ঠিক আছে, কোশ্চেনের প্যাটার্ন কি হবে খুব একটা জানি না, মানে এরকমই হবে, 3 থেকে 4টা হয়তো প্রশ্ন থাকবে আর অবজেক্টিভ এরকম 10-15টা। বুঝছো? ওই হিসাব করে আমি জানাই দিব, ম্যাডামের চ্যাপ্টার সাথে আজকে কয়টা ম্যাম? কথা বলতে হবে। হ্যাঁ হ্যালো, চ্যাপ্টার কয়টা? প্রথম চ্যাপ্টার তুমি দিয়েই তো দিছি, কোন দিন কবে কি পরীক্ষা দেখো নাই, ফেসবুকে তো দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি তো। প্রথম অধ্যায় 9 তারিখে, প্রথম অধ্যায় এই ক্লাস টাইমে একটা খাতা বানাবা, সেই খাতার মধ্যেই লিখবা, তাহলে নোট হয়ে যাবে পুরো ইয়েটা। কি ধরনের প্রশ্ন আসবে তোমাদের? প্রশ্ন ওই যে ইয়েগুলা যেভাবে দিছো, ম্যাম উদ্দীপক আমরা সহ কি আসবে। তাহলে কি একটা খাতার মধ্যেই প্রত্যেক পরীক্ষার ডেট লিখে ইয়ে করব, পরীক্ষা দিব? হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই করো, তাহলে ভালো হয়, খাতায় নোট হয়ে যাবে। আর পরীক্ষার পরে আমি দেখি আলোচনা করবো নি প্রশ্নটা কেমন হওয়া উচিত ছিল, বা প্রশ্নের প্যাটার্ন কিরকম দিবা। ঠিক আছে, সমস্যা না, ওটা যদি আমি ক্লাস নাও পাই রেকর্ড করে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। আগে দাও লেখো, উদ্দীপক কেমন আসে দেখছো তো, অ্যাসাইনমেন্ট তো দেখছো। অ্যাসাইনমেন্টের কোশ্চেন কিন্তু আসবে না, আরো চেঞ্জ করে দেওয়া হবে, ওইভাবে পড়বা। ফাইলামের বৈশিষ্ট্য, তারপরে তোমার ভার্টিব্রাটার যে শ্রেণীগুলা, ইউরোকোডাটার বৈশিষ্ট্য, প্রথম চ্যাপ্টারটা একবারে থরলি পড়তে হবে। দ্বিপদ নামকরণের নিয়মাবলী, তারপর জীব বৈচিত্র্য। ঠিক আছে, কোনটা কি, আমি একটা ছবি পাঠাই তোমাদের, একটা ছবি পাঠাই, ছবি পাঠালে বুঝবা, গ্রুপে দিয়ে দিচ্ছি। নতুন বইতে ভাবে আছে, কিন্তু বইয়ের গুলাও দেখতে হবে। তারাও দিয়ে দিচ্ছে, এখনই দিয়ে দিই, পরে মনে থাকবে না।
সেটা মার্চের পরে তো নোটিশ আসছে, মার্চের পরে সব শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে সেই অনুযায়ী হবে, বুঝছো? এই হতাশ হওয়ার কিছু নেই, তুমি দেখবা আমি কিন্তু অবশ্যই আর অবশ্যই করবা, রোল নাম্বার কিন্তু লিখে রাখা হবে, কে পরীক্ষা দিচ্ছে, খাতার কিন্তু প্রিন্সিপাল স্যার চাইছে যে কারা রেগুলার দিবে পরীক্ষা, ওই অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ হবে।